শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 4:45 মতন। আর আজ এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। ব্লগ নয়, আজকে আমি কোনো ব্লগ দিচ্ছি না, শুধু একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। মানে কাল পর্যন্ত তোমরা যে ব্লগগুলো আমার দেখেছো সেগুলো কিন্তু ডিসেম্বরের 30 তারিখ থেকে জানুয়ারির 2 তারিখ পর্যন্ত ওই ভিডিওগুলো করেছিলাম। সেগুলোই আমি এডিট করে পরপর 4টা কি 5টা ভিডিও আমি দিয়েছি। আর কি জানুয়ারির 2 তারিখের পর থেকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি ব্লগিংয়ের জন্য। তার একটা কারণ আছে, তোমাদেরকে এর আগের ব্লগে আমি বলেছিলাম। কাল যে ব্লগটা আমি শেয়ার করেছি সেটাতে কিন্তু আমি বলেছি, তো সেই কারণটা আমি এখন বলবো। এই যে আমার দিদি, দেখো আমার ছোটদি পাশে বসে আছে। আমার এই ছোটদির সাথে একটা বিশাল অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। কারণ 2 তারিখে যখন আমরা শিলিগুড়ি থেকে এসেছিলাম সোনাদির বাড়িতে, লাস্ট খাওয়া দাওয়া করে আসলাম বাড়িতে। তারপরে বাড়িতে ভিডিও করিনি, শুধু রাতের খাওয়ার ভিডিওটা আমি করেছিলাম, তোমরা দেখেছো। কাল যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল 2 তারিখ রাত। 3 তারিখ থেকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ আমি চেয়েছিলাম যে 3 তারিখটা সব বোনেরা মিলে, সব বোনেরা বলে 2 বোন তো শিলিগুড়িতেই ছিল, সোনাদির বাড়িও শিলিগুড়ি। আমি ভেবেছি যে আমরা 3 বোন মিলে খুব আনন্দ করবো, আজকের দিনটা রেস্ট করব, কারণ ঘুরে আসছিলাম, ওই কয়েকদিন ঘুরেছি, প্রচণ্ড মজা করেছি। তো 3 তারিখটা শুধু রেস্ট করব, আর যে ভিডিওগুলো আমার জমে গেছে সেগুলো এডিট করে আমি আপলোড করতে থাকবো এক এক করে। তারপর 4 তারিখ থেকে আবার ভিডিও করা শুরু করব। কিন্তু সেটা আর হলো না, কারণ 3 তারিখে সকাল থেকে আমরা ঠিকঠাক ছিলাম, সবই ভালো ছিল। রিজুর বাবা সকালে অফিস বেরিয়ে গেছিলো, তারপর আমরা সকালের খাওয়া দাওয়া করলাম, তারপর দুপুরে রান্না করলাম, স্নানও হয়ে গেছিলো সবার। তখন কটা বাজে দিদি? 2টো বাজে, তাই না? তখন হয়তো 2টো বাজে আমরা বেরোলাম বাড়ি থেকে। স্নান করে নিয়েছিলাম। আমার পিস্তুত বোন যে ছিল, তারও যাওয়ার কথা ছিল, কিন্তু সে বললো দিদি আমি বাজার যাব না, বরং বাচ্চাগুলোকে নিয়ে আমি বাড়ি থাকি, তোরা দুজন শপিং করে আয়। আর আমরা কিন্তু শপিং করতে যাচ্ছিলাম নিজেদের জন্য নয়, আমাদের বড় মামা মারা গেছে, তার শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে যাব বলে দাদা বৌদিদের জন্য জামা কাপড় কিনতে গেছিলাম। তো দুজন মিলে গেলাম, ওই বোন গেল না। বোন শুধু বললো তোরা খেয়ে দিয়ে যা, দুপুরে যাচ্ছিস, স্নান হয়ে গেছে, বাড়ি থেকে খেয়ে দিয়ে তারপর বেরো। আমরা আবার বললাম বেশি কেনাকাটা তো করবো না, তাড়াতাড়ি চলে আসবো, বরং বাচ্চাগুলোকে খেতে দিয়ে দে, আর আমরা 3 বোন মিলে একসাথে দুপুরের খাবার খাবো। না খেয়েই বেরিয়ে গেলাম। সবই আমাদের কেনাকাটা হয়ে গেছিলো, জামা কাপড় সবই কেনাকাটা হয়ে গেছিলো। শুধু গোপাল সোনার যে জামা কাপড় সেগুলো কেনার বাকি ছিল। ভেবেছিলাম কি গোপাল সোনার জামা কাপড় কিছু নিয়ে যাই, সোয়েটার, শীতের পোশাক, এমনি জামা। তো আমার বোন যে ছিল সেও আনতে দিল গোপাল সোনার জন্য। আমার দিদি আর আমি দুজনে মিলে কিনবো বলে দোকানের সামনে গেলাম। মানে রাস্তাটা পারও হয়নি, আমরা রাস্তার এক সাইডে দাঁড়িয়েছিলাম, আর ওই পাশে সামনের দিকে যাব, তো একটা বাইক গেল, একটা টোটো গেল, একটা রিক্সাও গেল। তো দিদিকে বললাম দিদি অত তাড়াহুড়োর কিছু নেই, আমরা আস্তে আস্তে পার হই, কারণ আমাদের ঠিক টাইমে সবই কেনাকাটা হয়ে গেছে। এবার আমরা গোপাল সোনার জামা কাপড়টা শুধু নেব, নিয়েই একটা টোটো ধরে বাড়ি যাব। তো তাই তখন কি হলো, ওর হাতটা কিন্তু আমি ধরেছিলাম, ও আমার ডান দিকে ছিল, ওর বাঁ হাতটা আমি ধরেছিলাম, ধরে রাস্তা পার হতে গেছি, পার হয়েও গেছি। রাস্তাটা পার হয়ে সাইডে গিয়ে ও কি পাকা রাস্তার মধ্যেই, কিন্তু ওখানে না কোনো জল, না গর্ত, না কোনো কিছু পড়েছিল পায়ের নিচে যে পড়বে, মানে হোঁচট খাবে কোনো কিছুর সঙ্গে, এরকম কোনো ব্যাপারই ছিল না, একদম ভালো রাস্তা। সেখানে কি হলো, মানে হাত ধরেছিলাম, ও না হালকা পাটা মনে হয় ওর স্লিপ করলো, আমিও বুঝতে পারলাম। মানে হয় না আমাদের পাটা একটু স্লিপ করে থেমে যায়, এরকম অনেকটা যে পড়ে যাবো, অনেকটা স্লিপ করবে, পড়ে গেলাম, এরকম কিছু না, হালকা স্লিপ করলো। আর দিদি না নিচে পড়ে গেল, মানে সঙ্গে সঙ্গে হাঁটুটা মুড়ে বসে পড়লো। পাটা স্লিপ করার সাথে সাথে দিদি হাঁটু মুড়ে বসে পড়লো। আমার এক হাত কিন্তু ওর এক হাতের সাথে, মানে আমি ওর হাতটা ধরেইছিলাম, ছাড়িনি, আমিও মানে নিচু হয়ে গেছি, ও যে পড়ে গেছে আমিও নিচু হয়ে গেছি ওর সাথে। সঙ্গে সঙ্গে আমি শুধু বললাম দিদি তুই পড়লি কি করে? আর দিদি তখন শুধু একটা কথাই বলেছিল, বুনু আমার মনে হয় পা ভেঙে গেছে। মানে ও যে লেগিংস পরেছিল সেই লেগিংসের ওপর দিয়ে বোঝা যাচ্ছে যে ওর মালাই চাকিটা 2 টুকরো হয়ে গেছে, একটা নিচের দিকে আর একটা যে ওপরের দিকে টুকরো হয়েছে, সেই টুকরোটা একদম মালাই চাকিটা ওর মানে বোঝা যাচ্ছিল, চামড়ার ওপর দিয়ে, পায়ের মানে হাঁটুর চামড়ার ওপর দিয়ে বোঝা যাচ্ছিল মালাই চাকিটা ভেঙে উঁচু হয়ে আছে, মানে 2 টুকরো হয়ে উঁচু হয়ে গেল। সঙ্গে সঙ্গে তো মানে
একটা পা ভাঙলে বুঝতেই পারো কী অবস্থা। আর আমি না এরকম কারো পা ভাঙা চোরা এরকম না আমি দেখিনি, কারো পা ভাঙতে সামনে থেকে দেখিনি, দিদিকেই প্রথম দেখলাম। ওর ওই অবস্থা দেখে আমার মানে আজকে যে আমি এত 1 মাস হয়ে গেল, আজকে যে আমি বলছি তবুও আমার যে কেমন আতঙ্ক লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তখন কি হলো, আমি শুধু না ফোনও নিয়ে হাতে আমার জামা কাপড়, ওর হাতে যে প্যাকেটগুলো ছিল সেগুলো আমার হাতে আমি নিয়ে নিলাম আর ওকে ধরে আছি। সঙ্গে সঙ্গে ওখানকার লোকজন সবাই একদম আসলো দোকান থেকে, যারা যারা সামনের দোকানে ছিল সবাই এসেছে, সবাই খুব হেল্প করেছিল। একজন দিদিও এসেছিল, একজন ভদ্রমহিলা আর কি, সেই দিদিও খুব হেল্প করলো। সঙ্গে সঙ্গে ওর চাদরটা বললো যে দিদি তোমার চাদরটা একটু নিয়ে পায়ে জল দিল, হাঁটুতে দিয়ে বেঁধে দিল। পাটা তো ভাঁজ হয়ে আছে, ও তো আর সোজা করতে পারছে না, ও তো মানে ব্যথায় অস্থির হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে। পাটা সোজা করে ওটা চাদরটা শক্ত করে বেঁধে দিল পাটা, বললো পাটা তুমি নাড়াবে না, একদম পাটা যেন বাঁকা না করো, তাহলে কিন্তু হাড়টাও ভেঙে যাবে, মানে হাঁটুটাও ভেঙে যাবে, শুধু মালাই চাকিটা ভেঙেছিল তখন। আর আমার অবস্থা, আমি তো বাড়িতে একটা ছেলে মানুষ নেই, সব বাচ্চারা বাড়িতে, আর বোনটা ছিল ছোট, তাহলে এখন আমি কি করব? আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, দিদিকে নিয়ে আমি কি করি? তখন ওখানকার লোকজন আমাকে তাড়াতাড়ি করে না টোটোতে তুলে দিল, বলল যে বোন তুমি এক্ষুনি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, ওনাকে হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে যাও, সেখানে মানে অ্যাডমিশন করাতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। নার্সিংহোমে নিও না, কারণ ডাক্তার তো সবসময় থাকেন না নার্সিংহোমে, তো তুমি হসপিটালে নিয়ে যাও, তাহলে ভালো হবে। তো আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ওর মধ্যেই আমার মাথায়ও নেই যে কাউকে ফোন করতে হবে, কাউকে ফোন করবো না কি করবো, আমার মাথা পুরো ফাঁকা হয়ে গেছে। তারপর আমার হাজব্যান্ডকে আমি ফোন করলাম, সে তো অনেক দূরে অফিস, তার আসতে তো 40 মিনিট 45 মিনিট তো লাগবেই, 1 ঘন্টাও লাগতে পারে বাস যদি না পায়। তাকে ফোন করলাম, সে সঙ্গে সঙ্গে আমার আরেক বোনের বিয়ে হয়েছে এখানে, আমার পিস্তুত বোন, সেই বোন জামাইকে ফোন করলো, আর আমার ননদের বরকে ফোন করলো, ঠিক আছে, সোজা চলে গেছে হসপিটালে। আর আমার যে কাকাতো বোন, যাকে তোমরা দেখেছো, আমরা ঘুরতে গেছিলাম যার বাড়িতে, ভিডিওগুলো দেখলে 2-3 দিন আগে, সেই বোনও আমাদের বাড়ি আসছিল, মানে 3 তারিখে, 2 তারিখে আমরা এখানে আসলাম, 3 তারিখে ওই বোনও আমাদের এখানে আসার কথা। তো ভগবানের কি কৃপা, ও ওই টাইমেই নেমেছে আমাদের বাস স্ট্যান্ডে। তখন আমাকে ফোন করলো, ছোটদি তুই কোথায়, তোরা কোথায়? আমি শুধু বললাম তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছা, আমি যাচ্ছি হসপিটাল, শুধু এই কথাটা বললে রেখে দিলাম। ও বাস স্ট্যান্ড থেকে টোটো নিয়ে চলে গেছিলো হসপিটাল। তারপর আমিও দিদিকে নিয়ে হসপিটাল গেছিলাম। আর এর মধ্যে আরেকটা ঘটনা না বললেই নয়, যে বিপদে পড়লে মানুষ যে কতটা কঠোর হতে পারে কোনো মানুষ, আর খারাপ আচরণ করতে পারে, সেটা জানা ছিল না, এবার জানতে পারলাম। মানে জানি যে মানুষ বিপদে পড়লে কেউ তার সাথে দুর্ব্যবহার করে, কিন্তু নিজের সাথে হয়েছে তো এবার সত্য মানে বাস্তবতাটা বুঝতে পেরেছি। কারণ দিদি যে দোকানের সামনে পড়ে গিয়ে পা ভেঙে গেছে, সেই দোকান থেকে আমি সারা বছর গোপাল সোনার জিনিস কিনি, আমার গোপাল সোনার জন্য কিনি, মায়ের যে ঠাকুর আছে তাদের জন্য কিনে পাঠাই, দিদি নিয়ে যায়, আমি সবাইকে ওখান থেকে যাদের ঠাকুরের জিনিস কিনে দিই, আমি ওখান থেকেই কিনি সারাটা বছর। এমনকি তোমরা দেখতে পারো আমার জন্মাষ্টমীর যে ব্লগ আছে ভিডিও, সেই ভিডিওর আগেও আমি গোপালের জন্য যে কেনাকাটা করেছি সেই ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা হয়তো দোকানটা দেখতে পাবে, দেখলে ওই ভিডিওতে। ওই দোকানে আমি আর কোনোদিনও যাব না, এত খারাপ ব্যবহার করেছে। মানে ওই দোকানে যে ছেলেটা থাকে, যে দাদাটা, সে নয়, তার বাবা সম্ভবত বয়স্ক মানুষ, কিন্তু আমার হাতে যে ভারী ভারী ব্যাগগুলো ছিল, শপিং করেছিলাম, সেই ব্যাগগুলো একজন ভদ্রলোক বললেন যে ওই দোকানে রাখো দিদি, ব্যাগগুলো ওই দোকানে রেখে দাও, পরে কাউকে পাঠিয়ে দিও, ব্যাগগুলো নিয়ে যাবে। তা না হলে ব্যাগগুলো নিয়ে তুমি তোমার দিদিকে নিয়ে তুমি কি করে টোটোতে করে যাবে, হসপিটালে যাচ্ছ, সম্ভব তো না, ওনাকে তো ধরতে হবে, পাটা তো উনি কিছুতেই বাঁকাতে পারবে না, মোড়াতে পারবে না। তো ব্যাগগুলো আমি রাখতে গেলাম দোকানে, আমাকে কিছুতেই দোকানের ভেতরে ব্যাগ রাখতে দিল না, শুধু বললো বাইরে রেখে যান, ব্যাগগুলো আপনি বাইরে রেখে যান। অথচ দেখো ওই দোকান থেকে আমি সারা বছর গোপাল সোনার জিনিস কিনি, আমার মুখটা কিন্তু ওনার চেনা, এক দোকানে জিনিস কিনতে কিনতে চেনা তো হয়েই যায়, তাই না? হয়তো তাদের নামটা জানা হয় না, কিন্তু মুখটা দেখলে চেনা যায় যে হ্যাঁ ইনি আমার দোকানের কাস্টমার, আমার দোকান থেকে জিনিস নেন, তাই না? আমাকে কিছুতেই ভিতরে ব্যাগ রাখতে দিল না, আর এত দুর্ব্যবহার আমার সাথে করলো না ওই মুহূর্তে। তো যাই হোক, ঈশ্বর যেন ওনার ভালো করেন, উনি যেন কোনোদিন এইরকম বিপদে না পড়েন, এটাই প্রার্থনা করি গোপাল সোনার কাছে।
তারপর আমি দিদিকে নিয়ে ওখান থেকে গেলাম হসপিটাল। ওখানে আমার বোন জামাই, আমার ননদের বর ওরা ছিল। আমার বোনও ততক্ষণে পৌঁছে গেছে। আর দিদির যে ছেলে আমার ভাগনা, তাকে আমি বলেছিলাম বাবা তুই হসপিটালে চলে আয়, তোর মায়ের এরকম অসুবিধা হয়েছে, তুই হসপিটালে চলে আয়। ও গেছে হসপিটালে, ছোট বাচ্চা। হসপিটালে গিয়ে ওর মাকে দেখে ও অজ্ঞান হয়ে পড়ে গেল, সেন্সলেস হয়ে গেল ওখানে হসপিটালের মধ্যেই, মানে যেখানে আমি রেজিস্টার করাচ্ছিলাম নাম ঠিকানা সেখানে পড়ে গেল। কি বলো তো, কি মানে তখন যা নিজেকে অসহায় মনে হয়েছিল না আমার, কারণ আমার হাজব্যান্ড ছিল না, জামাইবাবু নেই, এখানে কেউ তো আর নেই না, বড় মানুষ আমি কি করব। আর আমার বোনের বর, আমার পিস্তুত বোনের বর আর আমার ননদের বর আমাকে খুব হেল্প করেছিল, আর আমার ওই বোন তখন ছিল। আর তারপর হসপিটালে তো ভর্তি করানো হলো, সঙ্গে সঙ্গে দিদির এক্সরে করানো হলো, পায়ের এক্সরে করিয়ে ব্যান্ডেজ করে দিল, বললো মালাই চাকিটা 2 টুকরো হয়ে গেছে, তাই বললো সঙ্গে সঙ্গে প্লাস্টার করে দিল আর ভর্তি করিয়ে নিল। তো থাকলাম, আমার কাকাতো বোন আর আমি ওখানেই থাকলাম সারা রাত। আর এইদিকে আমার আরেক বোন, পিস্তুত বোন, বাড়িতে বাচ্চাগুলোকে নিয়ে বাড়িটা সামলালো। 3 তারিখের রাতে হসপিটালে থাকা হলো, পরের দিন সারাদিন থাকা হলো। আর ওই দিনই সন্ধ্যের সময় হসপিটালে ভর্তি করিয়ে নিয়ে তারপর আমার বাবার বাড়িতে ফোন করলাম, দাদাকে ফোন করলাম, আমার জামাইবাবুকে ফোন করলাম, মানে আমার ছোটদের বরকে, সবাইকে ফোন করা হলো। কিন্তু সন্ধে হয়ে গেছিলো, তারা অত দূরে বাড়ি, তারা কি সঙ্গে সঙ্গে চাইলেই আসতে পারে? তো ওরকম করেই কাটলো ওই দিন রাত। ভোরবেলা ওরা রওনা দিয়েছে ওই দিক থেকে, আমার দাদা, আমার মা আর আমার জামাইবাবু গাড়ি করে আসলো। হসপিটালে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছিলো। তারপর ওখানে গিয়ে দেখা করে সব দেখে টেকে বাড়ি আসলো। আর বাড়ি এসে পরে ডিসিশন নেওয়া হলো যে এখানে রাখা যাবে না, পাটনা নিয়ে যাই আমরা। পাটনাতে শুনলাম ভালো চিকিৎসা হয়। আর আমাদের এক রিলেটিভ, সেও খুব হেল্প করেছিল, কারণ তারও পা ভেঙে গেছিলো, পাটনাতে চিকিৎসা করেছিল, সেই ডক্টরের সঙ্গে যোগাযোগ করিয়ে দিল। সবাই মিলে তারপর ডিসিশন নেওয়া হলো তাহলে পাটনাতেই নিয়ে যাওয়া হোক, সেখানেই ভালো হবে। আর এইদিকে হসপিটাল থেকেও ছুটি দিয়ে দিয়েছিল 4 তারিখেই, বলেছিল যে 1 মাস পরে অপারেশন করা হবে। নিয়ে আমরা বাড়িতে নিয়ে এলাম দিদিকে তো আমাদের ঘরে আর উপরে নিয়ে আসা হয়নি। আমরা রেডি হয়ে একবারে অ্যাম্বুলেন্স ডেকে পাটনা রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের 12-13 ঘন্টা লেগেছিল পাটনা পৌঁছতে। 5 তারিখ ভোরে, মানে বুধবার এরকম ঘটনা হয়েছে। 5 তারিখ 5:30, হ্যাঁ 5 তারিখ 5:30টার সময় আমরা পাটনা পৌঁছে গেছি। শুক্রবার ভোরবেলা আমরা পৌঁছে গেছি পাটনাতে। সঙ্গে সঙ্গে ওখানে নার্সিংহোমে অ্যাডমিট করানো হয়েছে। আর অপারেশন হয়েছে বিকেলে 3:30টার সময় হয়েছে। 1.5 ঘন্টা লেগেছিল ওর অপারেশন করতে, আর অপারেশন সাকসেস হয়েছিল। আর দিদি তোমাদের সামনে তো বসেই আছে, আমার দিদিকে দেখতেই পাচ্ছ। আজকে দিদি এখানে, এই জন্য বন্ধুরা আমি 1 মাস কোনো ভিডিও দিতে পারিনি, কোনো ভিডিও শ্যুটও করিনি আমি, কারণ আমার মানসিক অবস্থা একদম ভালো ছিল না। কারণ আমি তো তোমাদের বন্ধু, আমি চেষ্টা করি যে আমার যে ভালো ভালো জিনিসগুলো সেগুলোকেই তোমাদের সাথে শেয়ার করতে, নেগেটিভিটি নয়, পজিটিভ জিনিসগুলো শেয়ার করার জন্য। আমার যে আনন্দটুকু সেটাই শেয়ার করতে চাই, কারণ আমার দুঃখটুকু তোমাদেরকে শেয়ার করে তোমাদেরকে দুঃখী করে তোলা আমার কাজ নয়। তাই আমি 1 মাস কোনো ভিডিও শ্যুট করিনি, ভিডিও দেইনি। আর এই যে কাল পর্যন্ত যে ভিডিওগুলো দিয়েছি এগুলো কিন্তু 1 মাস আগের ভিডিও, তাই আমি এডিট করে করে দিয়েছি। আর দিদিকে তোমরা দেখতেই পাচ্ছ, দিদির পাটাকে একটু দেখিয়ে দিই। অপারেশন করেছে, এতদিনে অনেকটা শুকিয়ে গেছে, কারণ 1 মাস হয়ে গেছে তো। আর দিদি এখনও হাঁটতে পারে না ভালো করে, ওয়াকার নিয়ে হাঁটতে হয় ওকে, এখনও পায়ে ভর দিয়ে হাঁটতে পারে না, সেই সময়টা এখনও আসেনি। এই পা ঠিক হতে হতে হয়তো 6-7 মাস লেগে যাবে, যেহেতু মালাই চাকির ব্যাপার। আর ওটা জোড়া দিয়ে দিয়েছে, অনেক কষ্ট করেছে আমার দিদি। আর আমার এখানে এসে এরকম হয়েছে তো, যার জন্য আরও বেশি কষ্ট লাগে আমার। চলো দিদিকে একটু, দিদির পাটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো, এরকম কি বলে এটাকে, বেল্ট। এই যে দেখো বন্ধুরা, এরকম বেল্ট লাগানো থাকে সব সময়। আর আগে তো পুরো প্লাস্টার করা ছিল, সেলাই ছিল, যেহেতু 12 দিন পরে ওখানে সেলাই কেটে দিয়েছিল। আর 7 দিন রেখেছিল নার্সিংহোমে। 7 দিন রাখার পর ওরা আমাদেরকে ছুটি দিয়েছে, ছুটি দিয়ে একটা ঘর নিয়ে থাকতে বলেছিল। এই যে দেখো, 1 মাস হয়ে গেছে তো, এখন অনেকটাই শুকিয়েছে। আর কাঁটাটা অনেকটা ছোট মনে হচ্ছে না, এগুলো না আসলে বেঁধে রাখা হয় তো, এখনও জল সাবান কিছু লাগানো যায় না, যার জন্য এই যে চামড়াগুলো এরকম করে উঠে যাচ্ছে দিদির পায়ের। আর দেখো কাঁটাটা আস্তে আস্তে শুকাচ্ছে, এই দিকটা কিছুটা শুকিয়েছে, এই দিকটা আরও শুকাবে।
কতদিন হলো, তবুও 5 তারিখে হয়েছে অপারেশন, আর আজকে তো 2 তারিখ। এই হলো দিদির পায়ের অবস্থা এখন। আর অপারেশন হওয়ার 7 দিন পরে ছুটি দিয়ে দিয়েছিল, তখন আমাদের ঘর নিয়ে থাকতে হয়েছিল, বাড়িতে আসতে না বলেছিল, 7 দিন আরও থাকতে হবে ফিজিওথেরাপি করার জন্য। কারণ এই রকম অপারেশন হলে নাকি হাঁটুটা আর ভাঁজ করা যায় না, যদি ফিজিওথেরাপি না করা হয় ঠিক মতো, তাহলে পা জাম হয়ে যায় না দিদি, পাটা জাম হয়ে যায় আর সোজা হয়েই থাকবে সারা জীবন, তাহলে আর কখনোই ভাঁজ করতে পারবে না। অপারেশনটা তো খুবই দরকারি, অপারেশনটার পরে ফিজিওথেরাপিটা আরও দরকারি, যার জন্য ফিজিওথেরাপি করার জন্য আরও 7 দিন ছিলাম। তারপর 12 দিন পূর্ণ হওয়ার পর সেলাই কেটে দিয়েছিল আর বলেছে 1.5 মাস পরে যেতে। তো 1 মাস তো হয়ে গেল অপারেশন হওয়ার, আর টিকিট কাটা হবে, আবার যাওয়া হবে পাটনায়। আমার দিদি আমার পাশে যে এইভাবে সুস্থভাবে বসে থাকবে আমি কখনোই ভাবিনি, যা পরিস্থিতি হয়েছিল। আর ওই সব ভিডিওতে তখন আমার মানসিক অবস্থা না ভালো ছিল না, তোমাদেরকে যে দেখাবো যে পাটনায় গেছি, তারপর দিদির অপারেশন করেছে, ওই সব দেখাতে কেমন লাগে বলো তো? ওই জিনিসগুলো তো দুঃখের জিনিস না, ওই সব তোমাদেরকে কি দেখাবো? আর হসপিটাল, তখন মানসিক অবস্থা আমার বা দিদির কারোরই ভালো ছিল না। আর পাটনাতে গেছিলাম আমি, আমার দাদা, মা আর আমার ছোট জামাইবাবু আর ছোটি, আমরা এই কজন মিলে গেছিলাম। অপারেশনের 7 দিন পরে দাদা ছুটি করিয়ে ঘরে রেখে দাদা চলে এসেছিল, তারপর ছোটদা আবার গিয়ে নিয়ে এসেছে আমাদের। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আর বড় করব না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসায় আমার দিদি এখন ভালো আছে। আর পাটা দিদিকে দেখানো দরকার ছিল, কারণ সব কিছুর সাথে সব কিছুর একটা লিঙ্ক থাকে। আমি এতদিন আনন্দ ফুর্তি করলাম, ওই ভিডিওগুলো দিলাম, তারপরে হঠাৎ করে ভিডিও দিচ্ছি না, বা হঠাৎ এদিকে যদি তোমরা আমার ডেলি যে ভিডিও করি, ডেলি ব্লগ, সেটাতে দেখো এইভাবে, তোমরা তো বুঝতে পারবে না জিনিসটা, তাই আমি ভিডিও করে একটু তোমাদেরকে জানিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো, ঈশ্বরের কৃপা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সবাই তোমরা প্রার্থনা করো ভগবানের কাছে, তোমরা আশীর্বাদ করো, আর ঈশ্বর যেন দিদিকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমরা। দিদি যেন ভালো থাকে, ও যেন যেভাবে তোমরা দেখেছো ভিডিওগুলোতে হেঁটে চলে বেড়াচ্ছে, সেইভাবে যেন হেঁটে আমার বাড়ি থেকে দিদি যায়, এটাই প্রার্থনা করো তোমরা ভগবানের কাছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়ে একরাশ আনন্দ নিয়ে। ঠিক আছে, আজকের মতো এখানেই আসছি, নমস্কার।